আগামীকাল থেকে খুলবে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ থাকছে প্রাক প্রাথমিক। ইশতেকার নামাজে বৃষ্টি আকুতি, তবে বৃষ্টি চান না হাওর চাষিরা। 10 বছর পার হলেও ঝুলে আছে নারায়ণগঞ্জের 7 মার্ডার মামলার বিচার। Sponsored by RR Kabel and Online Properties Limited. দেখছেন এটি নিউজ। সারা দেশের খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি নেহরিন মুস্তফা। আগামীকাল খুলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাক প্রাথমিক শ্রেণী কার্যক্রম। শনিবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই বিষয়ে নোটিশ জারি করা হয়। নোটিশে বলা হয়েছে, এক শিফটে পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস হবে সকাল 8টা থেকে বেলা 11টা 30 পর্যন্ত। 2 শিফটে পরিচালিত বিদ্যালয়ের প্রথম শিফট সকাল 8টা থেকে সকাল 9টা 30 এবং দ্বিতীয় শিফট 9টা থেকে 9টা 45 থেকে বেলা 11টা থেকে 30 পর্যন্ত ক্লাস হবে। তবে তাপ প্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি। এদিকে আগামীকাল থেকে খুলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য প্রার্থনা করছে দেশবাসী। বিভিন্ন জেলায় আজও আদায় হচ্ছে ইশতেকার নামাজ। তবে ভিন্ন চিত্র মাঠে এই মুহূর্তে বৃষ্টি চান না হাওরের কৃষকরা। ধান ঘরে তোলার পর বৃষ্টি এলেই ভালো, এমনটাই বলছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলছে হিট অ্যালার্ট, তীব্র গরমে পুড়ছে দেশ। গরম থেকে বাঁচতে রহমতপূর্ণ বৃষ্টির জন্য শনিবার সকালে বিশেষ নামাজ সালাতুল ইস্তিসকা আদায় করেন কুমিল্লাবাসী। টাউন হল ময়দানে নামাজে ইমামতি করেন শাইখুল হাদিস আল্লামা শাহ নুরুল হক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই তোমাদের মধ্যে প্রচুর গরম পড়বে আর বৃষ্টি বন্ধ হয়ে যাবে, তখন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই ইস্তিখারা নামাজের মাধ্যমে রবের দরবারে তোমরা প্রার্থনা করবে। রংপুর নগরীর সাতমাথা খাসবাগ এলাকায় নামাজ শেষে বৃষ্টির প্রার্থনায় কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। যে অনাবৃষ্টি, এর জন্য আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তার রহমতের বৃষ্টি দিয়ে জমিনকে শীতল করে দেন। কুষ্টিয়ার মিরপুর ফুটবল ও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ইস্তিসকার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মোহাম্মদ শওকত ইমরান। আল্লাহ পাক রহমতের বৃষ্টি দ্বারা এই মানুষকে তার পৃথিবীতে বাঁচিয়ে রাখে। ক্ষমা চেয়েছি, তওবা করেছি, হয়তো এর কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসল্লিরা। রাসূলের সুন্নাত হিসেবে রাসূল বলেছেন, আমার উম্মত যখন খালি মাঠে ইস্তেগফার করে দোয়া করবে তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের বৃষ্টি আসবে। ভিন্ন চিত্র মাঠে গরমেও বসে নেই চাষিরা, বৃষ্টি চান না তারা। হাড় ভাঙা খাটুনির সোনালী ফসল ঘরে তুলতে শুরু করেছেন হাওরের চাষিরা। চলছে ধান কাটার ধুম। ধান কাটা এবং কাটা ধান শুকানোর জন্য রোদ জরুরি, তাই বৃষ্টি চান না সুনামগঞ্জের হাওরবাসী। আমরা আনন্দিত এবং লাভবান। আল্লাহ আমাদেরকে ভালো বাম্পার ফলন দিয়েছে এবং 20-25 বছরের ভিতরে আমরা এরকম ফলন আর পাইছি না। নওগাঁ জেলার বিভিন্ন মাঠে শুরু হয়েছে বোরো ধান কাটা মাড়াই। ফসল ঘরে তুলতে আরেকটু বেশি ঘাম ঝরাতে রাজি, তবুও বৃষ্টিতে ফসলের ক্ষতি না হোক এই কামনা কৃষকদের। সমস্যা একটাই, না পারবে ভাল লেয়া যাতে, না পারবে ধান কাটতে, নিচা জমি পানি বান্ধা যায়, বুঝালি ওই জমিগুলা তলায়া যায়। ময়মনসিংহে খরতাপ উপেক্ষা করেই মাঠে ধান কাটছেন চাষিরা। গরমের কষ্ট সয়েও দ্রুত ধান গোলায় তোলার চেষ্টা সবার। বৃষ্টি আসলে তো আমার ফলন নষ্ট হয়ে যাবে। আমাদের রোদ হলে ভালো হয়, আমরা ধানটা রইতে পারি ভালো মতো। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। চৈত্রের শেষ থেকে চলমান তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। ভোগান্তির আঁচ লেগেছে মৌলভীবাজারের চা বাগানেও। গরমে রীতিমতো ঝলসে গেছে চা গাছ। চরম দুর্ভোগে আছে চা শ্রমিকরাও। প্রায় প্রতিদিনই মৌলভীবাজারের তাপমাত্রা পারদ 35 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। তীব্র গরমে পুড়ে যাচ্ছে চা বাগান। দেখা মিলছে না নতুন কুড়ির
কোথাও পড়ে যাচ্ছে গাছ। চা শ্রমিকরা জানান, এই গরমেও সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাজ করতে হয় তাদের। দিনভর কাজ করে বড় জোর ১০ থেকে ১৫ কেজি পাতা সংগ্রহ করা যায়। চলমান পরিস্থিতিতে পাতা সংগ্রহের পাশাপাশি গাছের পরিচর্যায় শ্রমিকদের বাড়তে খাটুনি হচ্ছে। গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। হিট স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন চা শ্রমিকরা, বলছেন বাগানের নেতারা। এই চারা পাতার ইয়েতে থাকি আমরা, খুব আমাদেরকে গরম লাগে, অতিরিক্ত গরম, জান অশান্তি লাগে, অশান্তিতে আমাদেরকে একবারে যেমন দুর্বল করে দেয়। গরমে আমাদের সারাদিন ভালো লাগে না। এখানে বিশুদ্ধ পানির মারাত্মক সমস্যা। প্রতিটা সেকশনে যদি টিউবওয়েল বা পানি সাপ্লাই থাকতো, তো নারী শ্রমিকরা কিছুটা গরম থেকে মুক্তি পেত। প্রচণ্ড গরমে যশোরে পোলট্রি ও মাছের রেণুপোনা উৎপাদন ব্যাহত হচ্ছে। ক্ষতির মুখে পড়েছেন খামারি ও ব্যবসায়ীরা। যশোর থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি তামান্না ফারজানা। যশোরে প্রচন্ড তাপদাহে ক্ষতির সম্মুখীন হচ্ছে মৎস্য ব্যবসায়ী এবং পোল্ট্রি মুরগি ব্যবসায়ীরা। তো আমি মৎস্য ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তো যেহেতু যশোরের থেকে 70% রেণুপোনা দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়, এখন বর্তমানে মাছের যে রেণুপোনা উৎপাদনকারী যে হ্যাচারির মালিকরা আছেন, তারা আসলে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা মা মাছ থেকে ঠিকমতো তারা রেণু উৎপাদন করতে পারছেন না। প্রচন্ড গরমের কারণে অক্সিজেনের অভাবে পানিতে মা মাছ অনেক সময় মারা যাচ্ছে, অনেক মা মাছই মৃত্যুবরণ করেছে। তারা পুকুর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুকুরে দরকার হয় অক্সিজেনের ব্যবস্থা করা, অক্সিজেন ট্যাবলেট দিয়ে অক্সিজেনের ব্যবস্থা করা, মাছকে বেশি পরিমাণে খাবার যেন না দেয়া হয় মা মাছকে, সেইগুলোর দিকে খেয়াল রাখতে বলেছেন। যশোরের সবচেয়ে বড় পোল্ট্রি মুরগি উৎপাদন বা ডিম উৎপাদনের ক্ষেত্রে যে বড় প্রতিষ্ঠান, সেটা হচ্ছে আফিল এগ্রো লিমিটেড। আমি আফিল এগ্রোর পরিচালকের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে তাদের এখানে মুরগি প্রায় এই গরমের মধ্যে গত 7 দিনে প্রায় 1.5 লক্ষ মুরগি তাদের ওখানে মারা গিয়েছেন এবং তারা প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ডিম উৎপাদন কমে যাচ্ছে, ফলে সেখানেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর ছোট খামারি যারা আছেন, আমি তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে হিট স্ট্রোকের ফলে অনেক মুরগি মারা যাচ্ছেন এবং তারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ছিল আমার কাছে যশোর থেকে রেণুপোনা এবং পোল্ট্রি মুরগি নিয়ে রিপোর্ট। নির্বাচনী দায়িত্ব সততা ও নিরপেক্ষভাবে পালন করতে হবে বললেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান। সকালে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে 6ষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। নির্বাচন কমিশনার আরও বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ কমিশন। দায়িত্ব পালনে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। নারায়ণগঞ্জে বহুল আলোচিত 7 খুন। নিম্ন আদালত এবং হাইকোর্টের রায় পেলেও মামলাটি ঝুলে আছে আপিল বিভাগে। তবে পেরিয়ে গেছে 10 বছর। হৃদয়ে কাঁপিয়ে দেয়া নৃশংস সে হত্যাকাণ্ডের বিচারের হাল হকিকত আর নিহতের স্বজনদের খবর জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম। থাকছে ডেস্ক রিপোর্টও। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লা স্টেডিয়ামের সামনে গাড়ি থামিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার সহযোগী মনিরুজ্জামান স্বপন ও তাজুল ইসলাম, বন্ধু সিরাজুল ইসলাম লিটন, স্বপনের গাড়ি চালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার গাড়ি চালক ইব্রাহিমকে তুলে নিয়ে যায় র্যাব সদস্যরা। 3 দিন পর 30 এপ্রিল তাদের মৃতদেহ ভেসে ওঠে শীতলক্ষ্যা নদীতে। এই ঘটনায় আলাদা 2টি মামলা করেন কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল। শুরু হয় তদন্ত। সেখানে উঠে আসে আরও গা শিউরে ওঠা তথ্য। সাবেক কাউন্সিলর নূর হোসেনের কাছ থেকে অর্থ ও অবৈধ সুবিধা নিয়ে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে র্যাব 11-র সদস্যরা। 2017 সালের 16 জানুয়ারি এই মামলার 26 আসামিকে মৃত্যুদণ্ড এবং বাকি 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তবে আসামিরা উচ্চ আদালতে আপিল করলে 2017 সালের 22 আগস্ট কাউন্সিলর নূর হোসেন ও বরখাস্ত হওয়া র্যাব সদস্য লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা সহ 15 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। 2014 থেকে 17 সাল পর্যন্ত মামলাটি দ্রুত গতিতেই এগিয়ে যায়। তবে সুপ্রিম কোর্টে আপিলের পরই মামলাটি গতি হারিয়ে ফেলে। এদিকে নিহত 7 জনের পরিবারের সদস্যরা এখনো আশায় বুক বেঁধে আছেন, জীবদ্দশায় তারা যেন এই মামলার রায় কার্যকর দেখে যেতে পারেন।
স্বাভাবিক জীবনে কেউ ফিরে আসতে পারে না, কোনো পরিবারও না। যেখানে 7 মাসের পেটে দিয়ে গেছে সে বাচ্চা এখন বড় হয়ে বলতেছে আমার আব্বু কেন মারা হয়েছে। নিজেদেরকে খুব অসহায় মনে হয় যে তাদের বিচারটুকু আমরা কনফার্ম করতে পারতেছি না এখনো। মামলার নিম্ন আদালতের আইনজীবী জানান, কেবল নিহতের পরিবার নয়, সারা দেশের মানুষ এমন রোমহর্ষক হত্যার বিচার দেখতে চায়। যে বিচারটা সেটা নিষ্পত্তি করে রায়টা দ্রুত কার্যকর করা হোক, এটাই আমাদের চাওয়া। এবং নিহতের পরিবার পরিজন যে আছে তাদেরও একই চাওয়া, এবং নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশের মানুষেরও একটি চাওয়া। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার একটি বিশেষ প্রতিবেদন। পায়রা বন্দর প্রকল্পে বিশেষভাবে পুনর্বাসিত করা হয়েছে 3000 পরিবারকে। প্রকল্পের কারণে যাদের বাড়িঘর অধিগ্রহণ করা হয়েছে তারা পেয়েছেন ক্ষতিপূরণ সহ বাড়ি। তবে বাড়িগুলো নির্মাণে নিম্নমানের কাজ হয়েছে বলে অভিযোগ কয়েকজনের। পায়রা বন্দর ঘুরে এসে আরও জানাচ্ছেন মাসুদুল হক। একসময় যেখানে ছিল চরাঞ্চল, নিচু জমি, কোথাও বছরে একবার ফসল হতো, সেখানেই এখন গড়ে উঠছে উন্নয়নের বিস্ময় পায়রা বন্দর। মাটি ভরাট করে 6300 একর জমিতে নির্মাণ করা হচ্ছে পায়রা বন্দরের অবকাঠামো। উন্নয়নের ছোঁয়ায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে গোটা এলাকায়। জমি অধিগ্রহণের কারণে বাস্তুচ্যুতদের জন্য 484 একর জমিতে করা হচ্ছে 7টি পুনর্বাসন কেন্দ্র। এক একটি কেন্দ্র যেন গ্রামের মধ্যে আধুনিক শহর। প্রাথমিক বিদ্যালয়, খেলার মাঠ, মসজিদ, পুকুর, কবরস্থান সব রয়েছে এসব কেন্দ্রে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা আইকনিক। পদ্মা ব্রিজের ক্ষেত্রে শুনেছি কিছু করেছে, বাট এটার যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেটা করেছে, খুব এটা মানে খুব সুন্দরভাবে তদারকির মাধ্যমে করা সম্ভব হয়েছে। সরকারি অর্থায়নে 3000-এর বেশি বাড়িতে ঠাঁই হয়েছে এক সময়ের মৎস্যজীবী শ্রমজীবীদের। স্বাভাবিকভাবেই উন্নয়নের কারণে পৈতৃক ভিটা যেমন হারিয়েছেন, তেমনি পেয়েছেন দালান কোঠা। অভাব অনটনের সংসারে বেশিরভাগেরই জীবনে এখন সুখ স্বাচ্ছন্দ্য। পুনর্বাসনের কাজগুলো এটাকে আমরা একটা গ্রামের মধ্যে একটা শহর বলতে পারি, আধুনিক শহর বলতে পারি। খুবই ভালো আছি, শান্তিতে আছি। হ্যাঁ, অনেক আগের থেকে অনেক ভালো হয়েছে। কাজ শুরু হওয়ার পরে মানুষ নগদ টাকা পেয়েছে এবং এর দ্বারা অনেকে অটোরিকশা চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, কেউ দোকান দিচ্ছে। নতুন শহুরে জীবনের কারণে আগের পেশায় থাকতে না পারার আক্ষেপ রয়ে গেছে তাদের কারো কারো। মানে এখন জীবনটা সুখে, মানে ওইসব কাজ বাজ করা লাগে না, ধান চাউল দেওয়া লাগে না। সেগুলো একটা কর্ম ছিল, স্বাস্থ্য ভালো থাকতে কাল কাজের উপর থাকতাম, এ নিয়ে চাষবাস করতাম, তখন মোটামুটি ব্যবসা বাণিজ্য এই দিয়ে একটা করা যেত। বাড়ি পাওয়ার আনন্দের মধ্যেও কারো কারো অভিযোগ ছিল কোনো বাড়ির নির্মাণে যথাযথ মান রক্ষা না করার। দালান বলতে তো একটু আরাম আছে, কিন্তু যে দালান করে দিয়েছে ম্যাক্সিমাম দালান দিয়ে পানি পড়ে। চলটা হলেও ঠিক আছে, তামাটা করে দিয়েছে। আমার বাসার ছাদ থেকে পানি পড়ে, অনেক ঘরে পানি পড়ে। দেখান, আপনি দেখেন কোন ঘরে পড়ে, দেখান না। মাসুদুল হক, এটিএন নিউজ, পটুয়াখালী। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট একটি বিরতি, এরপর আরো যা থাকছে। 5 বছর পর মিয়ানমারের বন্দি দশা থেকে ফিরলেন নীলফামারীর হানজালা। সিলেটে কাল বাংলাদেশ ভারত নারী T20 সিরিজ শুরু, আত্মবিশ্বাসী নাহিদারা। বিরতির পর ফিরে এলাম দেশের খবরে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং আপনাদের সাথে আছি আমি নেহরিন মুস্তফা। সন্তানের জন্য 5 বছরের অপেক্ষার অবসান হলো। মিয়ানমারের দীর্ঘ 5 বছরের বন্দিদশা শেষে আদরের সন্তান ফিরল মায়ের কোলে। তবে মানসিক ভারসাম্যহীন হানজালা জানেন না কেমন ছিল তার বন্দি দিনগুলো। সাদ্দাম আলীর ক্যামেরায় সহকর্মী মিল্লাদুর রহমান মামুনের রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে বড় ভাইয়ের সাথে ট্রেনে চেপে সৈয়দপুর রেল স্টেশনে নামেন হানজালা। তারপর অটোরিকশা ও ভ্যানে করে ফেরেন বোতলাগাড়ি ইউনিয়নের পাঠানপাড়ার বাড়িতে। বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা প্রায়। অসুস্থ বৃদ্ধ মা মেহরুন্নেসা উঠানে বসে প্রহর গুনছিলেন ছেলের ফিরে আসার। 2010 সালে সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পান আবু হানজালা। হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য। হঠাৎ নিরুদ্দেশ হয়ে যেতেন তিনি। 2018 সালে আবার নিখোঁজ হন হানজালা। 5 বছর পেরিয়ে গেলেও খোঁজ নেই। সবাই ভেবে নিয়েছিল হয়তো আর বেঁচে নেই, তবে ছেলে ফিরবে
এমন বিশ্বাস নিয়ে ঠিকই অপেক্ষায় ছিলেন মা মেহেরুন্নেসা। সেই দিন থেকে তো আমি অপেক্ষায় আছি, আমার তো নিন ঘুম নাই। আমি বলি যে আমার হামজা মারা যায় নাই, আমার হামজা একদিন আল্লাহ বাঁচে থাকলে আসবে। অবশেষে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতায় জানা যায় হানজালা বন্দী আছেন মিয়ানমারের কারাগারে। বুধবার দুপুরে 173 জন বাংলাদেশি বন্দীকে নিয়ে কক্সবাজার পৌঁছায় দেশটির প্রতিরক্ষা বাহিনীর জাহাজ নেভাল শিপ চিনডুইন। ভাইরা গিয়ে তাকে বাড়ি নিয়ে আসেন। আমরা জিজ্ঞেস করছি যে স্যার, এ তো কোনো দালালের মাধ্যমেও যায় নাই, কোনো টাকা পয়সা ভিসাও করছে না, আর যে জায়গায় এত বর্ডার গার্ড, বিজিবি, এত সদস্য পাহারাদার, তা এ কিভাবে ঢুকলো ওখানে? স্বজন প্রতিবেশী জানতে চান কিভাবে দেশের সীমানা পেরিয়ে মিয়ানমারে গেলেন মানসিক ভারসাম্যহীন এই যুবক। 5-5টা বছর সেখানে কেমনই বা কেটেছে তার। প্রশ্ন শুনে নিরুত্তর ও নিশ্চুপ হানজালা। তোমাকে খাওয়াইতো, ভাত খাওয়াইতো। ভাগ্যগুণে পরিবারের কাছে ফিরে এসেছে পিতৃহীন হানজালা। তবে তার নিখোঁজের দীর্ঘ সময়ে মানসিক ভারসাম্যহীন যুবকটির সাথে ঠিক কী ঘটেছিল সে প্রশ্ন থেকেই যায়। মিলাদুর রহমান মামুন, এটি নিউজ, নীলফামারী। মুন্সিগঞ্জ ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক বছরের শিশু মারা গেছে। সকালে সদর উপজেলার মদিনা বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এছাড়া আজ আরও 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সকাল 9:30টার দিকে মুন্সিগঞ্জের মদিনা বাজারের খানকা শরীফের সামনে সড়কে 2টি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় অটোর ধাক্কায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হাবিবা বেগমের কোল থেকে পড়ে গুরুতর আহত হয় তার 1 বছরের মেয়ে হুমায়রা। হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এদিকে বাগেরহাটের রামপালে খুলনা মংলা মহাসড়কে চেয়ারম্যানের মোড় এলাকায় ট্রাক এবং ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক সহ 3 জন নিহত হয়েছে। সকাল 11টার দিকে ময়মনসিংহ সদরের আলালপুরের বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক নারীসহ 2 জন নিহত হন। গুরুতর আহত 4 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঢাকা বরিশাল মাদারীপুর জেলা মহাসড়কে যাত্রীবাহী বাস পিকআপ সংঘর্ষে 1 জন এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ট্রলির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মারা যান। নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়নের গাংচিল গ্রামে ভিটে মাটি থেকে উচ্ছেদ আতঙ্কে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে শত শত পরিবার। শনিবার সকালে গাংচিল বাজারে আয়োজিত মানববন্ধন থেকে ক্ষতিগ্রস্তরা জানান তারা কয়েক যুগ ধরে গাংচিল বাজারের পাশে বাপ-দাদার ভিটে মাটিতে বসবাস করে আসছেন। এরই মধ্যে স্থানীয় ভূমিদস্যু আক্তার হোসেন ও মিলন তাদের বসত ভিটা দখলের পায়তারা শুরু করে। এমনকি জোনাল সেটেলমেন্ট অফিসার কর্মচারীদের ঘুষ দিয়ে বসত ভিটাগুলো নিজেদের পরিবারের সদস্যদের নামে রেকর্ড করে ফেলেছে তারা। যে কোনো সময় সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের উচ্ছেদ করার হুমকিও দিচ্ছেন এই ভূমিদস্যুরা। তাদের রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ এবং ভূমিদস্যুদের প্রধান হোতা আক্তার হোসেন ও মিলনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা। এবার খেলার খবর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কাল শুরু হবে বাংলাদেশ ভারত 5 ম্যাচের নারী টি20 সিরিজ। মাঝে বাকি মাত্র একটি দিন চা বাগান ঘেরা সবুজ মাঠে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী দল। ভারতের বিপক্ষে ভালো কিছু করার প্রত্যয় বাংলা বাঘিনীদের। সিলেট থেকে নাজাত আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত। ভারতের সঙ্গে বাংলাদেশের খেলা মানেই রোমাঞ্চ ও উত্তেজনা। এবার সেই রোমাঞ্চ গায়ে মাখবে সিলেটের মাঠ। রোববার 5 ম্যাচের টি20 সিরিজের প্রথমটি মাঠে গড়াবে। ম্যাচ সামনে রেখে সিলেটের মাঠে নিজেদের প্রস্তুত করে নিচ্ছে দুই দলই। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের মধ্যে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলে বাংলাদেশ নারী দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে নিজেদের ঝালাই করে নেন টাইগ্রেসরা। ম্যাচ শেষে গণমাধ্যমকে নিজেদের প্রস্তুতির কথা জানান বাংলাদেশ দলের সহ অধিনায়ক নাহিদা আক্তার। আলহামদুলিল্লাহ, আমরা এখানে খুবই ভালো প্রিপারেশন নিয়েছি। আরও একটা দিন আছে, আমরা আরও একটা দিন প্র্যাকটিস করতে পারবো। গতকাল এবং আজকে মিলে 2টা গেম সিনারি আমরা খেললাম। আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো খেলেছি। আমাদের ব্যাটাররা
খুব ভালো ব্যাটিং করেছে, বোলাররাও খুব ভালো করেছে। সো এই দুইটা সিনারিও আমাদের ম্যাচগুলোতে কাজে লাগবে মেন ম্যাচে। এক প্রশ্নের জবাবে নাহিদা বলেন, সিলেটের আবহাওয়া নয়, ম্যাচ নিয়েই চিন্তিত বাংলাদেশ। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভারতের বিপক্ষে ভালো কিছুই হবে। ফার্স্ট অফ অল আগে ভালো খেলতে হবে, ডেফিনেটলি ভালো না খেলে তারপর ম্যাচ জিততে পারবে না। সো যে টিম ভালো খেলবে দিন শেষে সেই টিমই ম্যাচ জিতবে। সো আমাদের চেষ্টা থাকবে যে ভালো খেলে কীভাবে আসলে আমরা জয়লাভ করতে পারি, আমাদের সেই চেষ্টাই থাকবে। আমাদের টিম এখন আগের থেকে অনেক বেটার শেপে আছে। আমি মনে করি যে আলহামদুলিল্লাহ যে আমরা যদি আমাদের প্ল্যান ওয়াইজ খেলতে পারি, আমরা আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারবো। ঘরের মাঠে টি-20 বিশ্বকাপের বছরে কঠিন বাস্তবতার মুখে বাংলাদেশ। গত বছরের ইতিবাচক পারফরমেন্সে আত্মবিশ্বাসের যে ভিত গড়ে উঠেছিল, গত মাসে প্রবল ধাক্কায় তা নড়বড়ে করে দিয়ে গেছে অস্ট্রেলিয়া শিক্ষা ভারতের বিপক্ষে কাজে লাগাবে এই প্রত্যাশা সবার। মাহমুদ ইব্রাহিম, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামীকাল থেকে খুলবে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ থাকছে প্রাক প্রাথমিক। ইস্তেকারা নামাজের বৃষ্টির আকুতি, তবে বৃষ্টি চান না হাওর চাষিরা। 10 বছর পার হলেও ঝুলে আছে নারায়ণগঞ্জের 7 মার্ডার মামলার বিচার। 5 বছর পর মিয়ানমারের বন্দিদশা থেকে ফিরলেন নীলফামারী হানজালা। সিলেটে কাল বাংলাদেশ ভারত নারী টি-20 সিরিজ শুরু, আত্মবিশ্বাসী নাহিদারা। Sponsored by RR Kabel and Online Properties Limited. দেশের খবরে আজ এই পর্যন্তই। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ।